হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম। মক পর্বের আমি এটা 11 নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা আগের মক ভিডিওগুলো থেকেও একটু বড় হতে পারে, কারণ এই ভিডিওতে নাম্বার অফ কোশ্চেনটা অনেক বেশি থাকবে। মিনিমাম আমি 50টা কোশ্চেন রাখবো। তো এই কোশ্চেনের 50 কোশ্চেনের মধ্যে আমার অ্যানালগ ইলেকট্রনিক্স থেকে কোশ্চেন থাকবে, পাওয়ার সিস্টেম থেকে কোশ্চেন থাকবে, মেজারমেন্ট, মেশিন। আমি সব টপিকগুলোই কম বেশি হালকা করে কভার করার চেষ্টা করেছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলি, যেহেতু নাম্বার অফ কোশ্চেনটা এই ভিডিওতে একটু বেশি আছে, তো আমি হয়তো প্রত্যেকটা কোশ্চেনকে খুব বেশি ডিটেলসে আলোচনা করব না। কোনো কোশ্চেনকে আমি জাস্ট অপশানটা টিক করে বেরিয়ে যাব। যেইগুলোতে আলোচনা করা দরকার খুব, আমি সেগুলোতে আলোচনা করব, বাকিগুলোতে টিক করে দিয়ে বেরিয়ে যাবো, নাহলে ভিডিওর লেন্থটা খুব বড় হয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। তো আজকের ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো। দ্য আর্লি এফেক্ট ইন বিজেটি ইজ রিলেটেড টু বেস ন্যারোয়িং, অ্যাভালাঞ্চে ব্রেকডাউন, জেনার ব্রেকডাউন, থার্মাল রানওয়ে। অপশান এ, বেস ন্যারোয়িং, মানে বেসের যে উইথটা থাকে সেই বেসের এফেক্টিভ উইথটা কমে যায় আর্লি এফেক্টের জন্য। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য ফাংশনস অফ এ ট্রানজিস্টার। কী বলেছে, নিচের চারটে অপশানের মধ্যে কোনটা ট্রানজিস্টারের কোন অপশানটা ট্রানজিস্টারের ফাংশন সম্বন্ধে বলেছে। অপশান এ কী বলেছে, রেকটিফায়ার অ্যান্ড এ ফিক্সড রেজিস্টার। অপশান বি, সুইচিং ডিভাইস অ্যান্ড এ ফিক্সড রেজিস্টার। অপশান সি, টিউনিং ডিভাইস অ্যান্ড রেকটিফায়ার। অপশান ডি, ভেরিয়েবল রেজিস্টার অ্যান্ড সুইচিং ডিভাইস। তো আমরা সবাই জানি যে ট্রানজিস্টার মানেই একটা সুইচিং ডিভাইস, আর ট্রানজিস্টার ভেরিয়েবল রেজিস্টার প্রোভাইড করে, যেটা ডাইনামিক রেজিস্ট্যান্স বলে, আউটপুট রেজিস্ট্যান্স বা ডাইনামিক রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো সেই রেজিস্টারের ভ্যালুটা আমার ভোল্টেজ বা কারেন্টের ভ্যালু চেঞ্জ হলে ভেরিয়েবল হতে পারে। নেক্সট, এমিটার ফলোয়ার কনফিগারেশন ইজ ইউজড ফর। অপশানে কী আছে, ইম্পিডেন্স ম্যাচিং, ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশান, পাওয়ার অ্যাম্প্লিফিকেশান, নান অফ দিস। অপশান এ, ইম্পিডেন্স ম্যাচিং। এই এমিটার ফলোয়ার কনফিগারেশন মানে কোন কনফিগারেশনটাকে বলা হয়? এমিটার ফলোয়ার কনফিগারেশন মানে হচ্ছে তোমার কমন কালেক্টর কনফিগারেশন। ঠিক আছে, এই কমন কালেক্টর কনফিগারেশনটা বা এমিটার ফলোয়ারটা কি প্রোভাইড করে? তোমার হাই ইনপুট ইম্পিডেন্স, জেড লিখে দিচ্ছি, ঠিক আছে, অ্যান্ড লো আউটপুট ইম্পিডেন্স। ঠিক আছে, কমন কালেক্টর কানেকশানটা তোমার প্রোভাইড হাই ইনপুট ইম্পিডেন্স অ্যান্ড লো আউটপুট ইম্পিডেন্স। তো সেই জন্য এইটাকে আমরা ইউজ করে ইম্পিডেন্স ম্যাচ করতে পারি। নেক্সট কোশ্চেন, দ্য ড্যাশ রিজিয়ন হ্যাজ হাইয়েস্ট এরিয়া ইন দ্য ট্রানজিস্টার। আচ্ছা, ট্রানজিস্টারের কার রিজিয়ন সব থেকে বেশি থাকে, কালেক্টর, বেস না এমিটারের? কালেক্টরের। অপশান এ, সব থেকে বেশি থাকে কালেক্টরের, তারপরে থাকে হচ্ছে এমিটারের। এইটা এমিটার হচ্ছে আমার মডারেট থাকে ওর এরিয়াটা, আর বেসের সব থেকে কম থাকে। আচ্ছা, সব থেকে ডোপিং কার বেশি থাকে? সব থেকে ডোপিং বেশি থাকে এমিটার হাইলি ডোপ থাকে, কালেক্টর মডারেটলি ডোপড, আর বেস হচ্ছে লাইটলি ডোপড। ঠিক আছে, নেক্সট, ইফ দ্য কালেক্টর কারেন্ট চেঞ্জেস 2 milliampere to 3 milliampere in a transistor when collector emitter voltage is increased from 2 volt to 10 volt, find the output resistance। এই আউটপুট রেজিস্ট্যান্সটাকেই ডাইনামিক রেজিস্ট্যান্সও বলে। তো এই আউটপুট রেজিস্ট্যান্স বা ডাইনামিক রেজিস্ট্যান্স যদি RD হয়, এটা সূত্র কী হয়? সূত্র হয় চেঞ্জ অফ কালেক্টর এমিটার ভোল্টেজ বাই চেঞ্জ অফ কালেক্টর কারেন্ট, IC। তো দেখো এখানে ভোল্টেজ কত চেঞ্জ হচ্ছে, 10 - 2 মানে কত হচ্ছে, 8। আর কারেন্টটা কত চেঞ্জ হচ্ছে, 3 milliampere থেকে 8 milliampere, মানে 1 milliampere। তাহলে এটা কত হবে, 8 অ্যান্সার আসছে। তো 8 এখানে মিলি আছে, মিলিটা যদি ওপরে উঠে যায় কিলো হয়ে যাবে, কিলো ওহম। অপশান ডি। নেক্সট, ইন প্যারালাল অপারেশন অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার এ ডেড শর্ট সার্কিট ক্যান হ্যাপেন ইফ। আচ্ছা, বলছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে যখন প্যারালাল অপারেশন করা হয় তখন ডেড শর্ট সার্কিট হতে পারে। কখন ডেড শর্ট সার্কিট মানে ট্রান্সফরমারটা একবারে খারাপ হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে খারাপ হয়ে যাবে। তো কী কী আছে অপশান, দেয়ার পার্সেন্টেজ ইম্পিডেন্স আর নট ইকুয়াল, দেয়ার ইজ এ ডিফারেন্স ইন দ্য ট্রান্সফরমেশন রেশিও অফ দ্য ট্রান্সফরমার। অপশান সি, দ্য পাওয়ার ফ্যাক্টর অফ ট্রান্সফরমার ডু নট ম্যাচ উইথ দ্যাট অফ দ্য লোড। অপশান ডি, প্যারালালিং ইজ ডান উইথ ইনকারেক্ট পোলারিটিস।
দেখো এগুলো সব তো গৌণ জিনিস, মেন জিনিস হচ্ছে তোমার পোলারিটি শুড বি সেম, তার মানে প্যারালালিং ইজ ডান উইথ ইনকারেক্ট পোলারিটি। এই পার্টগুলো মানে বাকি উপরে যে 3টে পয়েন্ট রয়েছে এগুলো ইকুয়াল যদি নাও হয় তো তেমন একটা ক্ষতি হবে না, প্রবলেম হবে বাট তেমন একটা ক্ষতি হবে না যদি তোমার যদি তোমার ইনকারেক্ট পোলারিটিতে কানেক্ট করে দেয় দুটো ট্রান্সফর্মারকে, তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা কি বলেছে, ইন এ কমন এমিটার ট্রানজিস্টার ভিসিসি equal to 12 volt and the zero signal collector current is 1 milliampere, determine the operating point when collector load RC is 6 kilo ohm। কি বের করতে বলেছে, অপারেটিং পয়েন্ট। ওকে, অপারেটিং পয়েন্ট মানে কি, অপারেটিং পয়েন্ট মানে হচ্ছে আমাকে ভিসিই ওমা আইসি, এই ভ্যালুটা হচ্ছে অপারেটিং পয়েন্ট, মানে যেই তোমার কালেক্টর এমিটার ভোল্টেজে আর যেই কালেক্টর কারেন্টে ট্রানজিস্টারটা অপারেট করবে, দ্যাট ইজ কল দ্য অপারেটিং পয়েন্ট। তো একটা ট্রানজিস্টার যদি তুমি এটা এনপিএন ট্রানজিস্টার নাও, তোমার কি বলেছে আরসি, এটা হচ্ছে আরসি, আরসিটা বলেছে 6K। ওকে, আমি ভিসিসি মানে এখানে আমি সাপ্লাই দিচ্ছি 12 ভোল্ট। আচ্ছা, আমার কালেক্টর কারেন্ট আইসি কত বলেছে, আইসি হচ্ছে আমার 1 মিলিঅ্যাম্পিয়ার। আচ্ছা ভিসিই কোনটা হয়, ভিসিই হচ্ছে এইটা। তাহলে আমার ভিসিই ইকুয়াল টু কী হবে, ইকুয়েশানটা কী হবে, ভিসিই ভোল্টেজের ইকুয়েশানটা ভিসিসি মাইনাস আইসিআরসি। তো এখানে ভিসিসি কত, ভিসিসি হচ্ছে তোমার 12, আইসি হচ্ছে 1, আচ্ছা আরসি হচ্ছে 6। দেখো এখানে 6K আছে মানে 10⁻³ আর এখানে মিলি আছে 10⁻³ দুটো কেটে গেল, তাহলে কত আসছে 12 - 6 মানে 6। ভিসিইটা বলেছে 6। আচ্ছা আর আমার তার মানে এখান থেকে এই ভিসির ভ্যালুটা পেয়ে গেছি, আইসির ভ্যালু তো কোশ্চেনে দেওয়া আছে 1 মিলিঅ্যাম্পিয়ার, তার মানে অপশান এ 6 ভোল্ট 1 মিলিঅ্যাম্পিয়ার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেন ড্রব্যাক অফ পেপার অ্যাজ অ্যান ইনসুলেটিং মেটেরিয়াল। আচ্ছা পেপারকে অ্যাজ এ ইনসুলেটিং মেটেরিয়াল ইউজ করলে তো এর ড্রব্যাকটা কী আছে অপশানে, হ্যাজ পুয়ার ডাইইলেকট্রিক স্ট্রেংথ, হ্যাজ লো ইনসুলেশন রেজিস্টিভিটি, হ্যাজ হাই ক্যাপাসিটেন্স, অপশান ডি ইট ইজ হাইগ্রোস্কোপিক। অপশান ডি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ইন দ্য কেবিল দ্য লোকেশন অফ ফল্ট ইজ ইউজুয়ালি ফাউন্ড আউট বাই কম্পেয়ারিং। আচ্ছা একটা কেবিলে যে ফল্ট হয়েছে সেই ফল্ট লোকেশনটা কীভাবে বের করা হয়, অপশান এ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর, মানে কন্ডাক্টরের রেজিস্ট্যান্সকে কম্পেয়ার করে, নাকি দ্য ইন্ডাকটেন্স অফ দ্য কন্ডাক্টর, নাকি দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য ইনসুলেটেড কন্ডাক্টার্স, অপশান ডি অল অফ দ্য প্যারামিটার্স, অপশান সি ক্যাপাসিটেন্সকে কম্পেয়ার করে আমরা ফল্ট অ্যানালিসিস বা ফল্টের লোকেশনটা বের করি। তারপরে কি বলেছে, দ্য রেশিও অফ দ্য ক্যাপাসিটি অফ স্টার স্টার ব্যাঙ্ক টু ডেল্টা ডেল্টা ব্যাঙ্ক অফ এ ট্রান্সফরমার ইজ, অপশানে আছে 86.6, 66.7, 57.7, 50%, অপশান সি 57.7। ওকে, নেক্সট কোশ্চেন কী বলেছে, ইন সিঙ্গেল কোর কেবিলস আর্মারিং ইজ নট ডান টু। আচ্ছা সিঙ্গেল কোর কেবিলে আর্মারিংটা কী কারণের জন্য করা হয় না, অপশান কী কী আছে, অ্যাভয়েড এক্সেসিভ সিট লসেস, অপশান বি মেক ইট ফ্লেক্সিবল, আইদার অফ দ্য অ্যাবাব, অপশান ডি নান অফ দ্য অ্যাবাব। অপশান এ অ্যাভয়েড এক্সেসিভ সিট লসেস, এইটার জন্য কিন্তু আর্মারিং করা হয় না। ঠিক আছে, নেক্সট, the breakdown of insulation of the cable can be avoided economically by the use of intersheet insulating materials with different dielectric constant, option C both A and B, option D none of the above, option C both। next, capacitance grading of cable implies, অপশানে কী কী আছে, ইউজ অফ ডাইইলেকট্রিক্স অফ ডিফারেন্ট পারমিয়াবিলিটিস, অপশান বি গ্রেডিং অ্যাকর্ডিং টু ক্যাপাসিটেন্স অফ কেবিলস পার কিলোমিটার লেন্থ, অপশান সি কেবিলস ইউজিং সিঙ্গেল ডাইইলেকট্রিক ইন ডিফারেন্ট কনসেন্ট্রেশন, অপশান ডি ক্যাপাসিটেন্স রিকোয়ার্ড টু বি ইন্ট্রোডিউসড অ্যাট ডিফারেন্ট লেন্থস টু কাউন্টার দ্য এফেক্ট অফ ইন্ডাকটেন্স। কোনটা সঠিক হবে, অপশান এ ইউজ অফ ডাইইলেকট্রিক্স অফ ডিফারেন্ট পারমিয়াবিলিটিস। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পরপর কতগুলো কেবিলের ওপর কোশ্চেন রয়েছে। তো তোমাদের যেহেতু সিলেবাস এটা মেনশন করেই দেওয়া আছে কেবিলটা, তো কেবিলের কিছু কোশ্চেন আমি নিয়েছিলাম সেগুলো পরপর আছে। ঠিক আছে, নেক্সট, আচ্ছা আইডেন্টিফাই দ্য পি চ্যানেল জেফেট ফ্রম দ্য ফলোয়িং সিম্বল।
এই যে চারটে সিম্বল আছে এইটা থেকে জে ফেটের মানে পি চ্যানেল জে ফেটের সিম্বল কোনটা? দেখো আমি একটু জুম করে নিচ্ছি। এইটা কিসের সিম্বল? এইটা হচ্ছে তোমার অ্যারোটা আছে এই দিকে, এইটা হচ্ছে আমার পিএনপি ট্রানজিস্টার, ঠিক আছে। আচ্ছা এইটা অ্যারোটা নিচের দিকে, এইটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার। আচ্ছা এইটা কি আছে? এইটা অ্যারোটা আছে এখানে বেসে বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার পি জেফেট মানে পি চ্যানেল জেফেট। আর এখানে অ্যারোটা ঢুকছে, এটা হচ্ছে এন চ্যানেল জেফেট। Which of one of the following devices is used as a protection against lighting? মানে বজ্রপাতের এগেনস্টে আমরা কি প্রোটেকশন ইউজ করি? সার্জ ডাইভার্টার, অল অফ দিস, ওভারহেড গ্রাউন্ড ওয়্যার্স, আর্থিং স্ক্রিন। অপশান বি অল অফ দিস। এরপর দেখো কিছু পাওয়ার সিস্টেমের পরপর কোশ্চেন আছে। দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্স অফ কেবল 1 কিলোমিটার লং ইজ 1 মেগা ওহম। দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্স ফর 2 মিটার ইজ, কী বলেছে যে 1 কিলোমিটারের জন্য ইনসুলেশন রেজিস্ট্যান্স হচ্ছে 1 মেগা ওহম, তাহলে 2 মিটারের জন্য কত হবে? ঠিক আছে, তো রেজিস্ট্যান্সের সাথে লেন্থের সূত্র কি? মানে ইনসুলেশন রেজিস্ট্যান্সের সাথে, এটা নর্মাল রেজিস্ট্যান্স নয় কিন্তু, আমরা রো এল বাই এ করলে হবে না। তো ইনসুলেশন রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু, সূত্রটা হয় রো বাই 2 পাই এল লগ R2 বাই R1। তো রেজিস্ট্যান্স কী হয়? রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু, এটা হচ্ছে এল, 1 বাই এল মানে ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, আচ্ছা ইনভার্সলি প্রপোর্শনাল যদি হয় তো আমি করে নিচ্ছি R1 R2 ইকুয়াল টু L2 বাই L1। ওকে, আচ্ছা প্রথমে রেজিস্ট্যান্স কত বলেছে? 1 মেগা ওহম। দেখো তোমার অপশানগুলোও মেগা ওহমে আছে, তার মানে আমার ওহমটাকে অন্য কোনো মানে মেগা ওহমটাকে আমি মেগাতেই রেখে দিচ্ছি, ওহমে বা কিলো ওহমে নিয়ে যাচ্ছি না। আচ্ছা R1 1, R2টা আমাকে বের করতে হবে। ওকে, আচ্ছা L2 কত বলেছে? L2 হচ্ছে 2 মিটার। আর L1 কত বলেছে? L1টা হচ্ছে 1 কিমি। তাহলে 1 কিমি মানে কত মিটার? 1000, তার মানে কত হচ্ছে? 500। অপশান ডি তোমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইম্পালস রেশিও অফ ইনসুলেটর অ্যান্ড লাইটিং অ্যারেস্টার শুড বি বোথ লো, হাই অ্যান্ড লো রেসপেক্টিভলি। অপশান সি লো অ্যান্ড হাই রেসপেক্টিভলি, বোথ হাই। কী হবে? হাই অ্যান্ড লো রেসপেক্টিভলি। ইম্পালস রেশিও অফ ইনসুলেটরটা হাই মানে ইম্পালস রেশিওটা হাই হবে, আর লাইটিং অ্যারেস্টারের ক্ষেত্রে ইম্পালস রেশিও লো হবে। ঠিক আছে, নেক্সট কী বলেছে? এ শান্ট রিঅ্যাক্টার অফ 100 MVAR ইজ অপারেটেড অ্যাট 98% of its rated voltage and at 96% of its rated frequency. The reactive power absorbed by the reactor, আচ্ছা রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ ইকুয়াল টু কী হয়? ভি স্কোয়ার বাই এক্সেল। তো এটাকে লিখতে পারি ভি স্কোয়ার বাই এক্সেলটাকে লিখতে পারি 2 পাই এফ ইন্টু এল। তাহলে আমার কোশ্চেনে কী বলেছে? কোশ্চেনে বলেছে যে 100 MVAR যখন হচ্ছে নর্মাল কন্ডিশনে, তারপর 100 MVAR-এর মানে সান রিঅ্যাক্টরটাকে যখন আমি 98% ভোল্টেজে আর 96% অফ রেটেড ফ্রিকোয়েন্সিতে চালাচ্ছি, তখন আমার রিঅ্যাক্টিভ পাওয়ারটা কত হবে? তো দেখো আমি এখান থেকে রিলেশনটা বলতে পারি যে কিউ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার বাই এফ, তাই তো। তো আমি এখান থেকে লিখতে পারি Q1 বাই Q2 ইকুয়াল টু V1 বাই V2 তার স্কোয়ার ইন্টু F2 বাই F1। ওকে, তো আমার কত বলেছে? ভোল্টেজটা হয়ে যাচ্ছে আমার 98%, মানে V2টা হয়ে যাচ্ছে, আমি কীভাবে লিখছি দেখো, Q1 বাই Q2 ইকুয়াল টু V1 যেমন ছিল রেখে দিলাম, V2টাকে করে দিচ্ছি 98%, মানে 0.98 অফ V1 তার স্কোয়ার। ফ্রিকোয়েন্সিটা হয়ে যাচ্ছে 96%, মানে F2টা মানে 0.96 অফ F1। নিচে F1 যেমন ছিল রেখে দিলাম, এটা কাটাকাটি গেল, V1 কাটাকাটি গেল। আচ্ছা আমাকে বের করতে হবে Q2 যদি বের করতে হয় তাহলে আমি একটা কাজ করি, Q2 ইকুয়াল টু করে নিই Q1 ইন্টু
0.98 তার স্কোয়ার ইন্টু 1/0.96। আচ্ছা, Q1 ভ্যালু কত? Q1 ভ্যালু হচ্ছে তোমার 100 MVR। আমি এটাকে রাব করে নিচ্ছি, রাব করে এখানে 100 লিখে দিচ্ছি, 100 MVR, 100। তো এটা যদি তোমরা ক্যালকুলেশন করো, তো এটা ক্যালকুলেশন করলে তোমাদের আসবে 100.042 MVAR। মানে কোন অপশানটা সঠিক? অপশান ডি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। নেক্সট, a protective device which reduce the stiffness of wave in front of a surge by absorbing surge energy is called surge absorber। সার্জ ডাইভার্টারটা কি? সার্জ ডাইভার্টারটা হচ্ছে তোমার লাইটিং অ্যারেস্টার, মানে যেটা একটা প্রোটেক্টিভ ডিভাইস যেটা হাই ভোল্টেজ সার্জকে গ্রাউন্ড করে দেয়, পাওয়ার সিস্টেমের হাই ভোল্টেজ সার্জকে গ্রাউন্ড করে দেয়। আচ্ছা, সুইচিং সার্জ কি? সুইচিং সার্জ হচ্ছে যেটা তোমার সুইচিং অপারেশনের জন্য যেই ওভার ভোল্টেজটা তৈরি হয়, ঠিক আছে, সেটাকে বলে সুইচিং সার্জ। নেক্সট, দ্য কোরোনা লস অফ a particular system of 50 Hz is 1 kilowatt per km per phase. The corona loss at 60 Hz in the same system would be। মানে কি বলেছে যে 50 হার্জে একটা সিস্টেমের করোনা লস হচ্ছে 1 কিলোওয়াট পার কিমি পার ফেজ। তাহলে সেই সিস্টেমটাতে যদি 60 হার্জ দেওয়া হয় বা 60 হার্জ যদি থাকে, তাহলে তার করোনা লস কত হবে? আচ্ছা, তো করোনা লসের যে পাওয়ারের ইকুয়েশনটা আছে, যেটা তোমরা পিক্স ফর্মুলা হিসেবে জানো, সেই ফর্মুলাটা আগে একবার দেখে নিই কী আছে। পি ইকুয়াল টু হয় তোমার 241 ইন্টু 10⁻⁻5 ইন্টু এ প্লাস 25 বাই ডেল ইন্টু রুট ওভার অফ আর বাই ডি ব্র্যাকেটে V0 মাইনাস ভিসি তার স্কোয়ার ইন্টু কিলোওয়াট পার কিমি। ঠিক আছে, একটু বড় সূত্র, কিন্তু এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে বলে দিই এই এফটা কি? এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ডেলটা কি? ডেলটা হচ্ছে এয়ার ডেন্সিটি কারেকশন ফ্যাক্টর। আর কি? আর হচ্ছে রেডিয়াস অফ কন্ডাক্টর। ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু কন্ডাক্টর। V0 অপারেটিং ভোল্টেজ, আর ভিসিটা হচ্ছে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। ঠিক আছে, এগুলো হচ্ছে সব কিলো ভোল্টে। তো যাই হোক, আমাকে এখানে বের করতে বলেছে ফ্রিকোয়েন্সির সাথে রিলেশনটা। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে আমার কত হবে সেটা দেখতে হবে। তাহলে পাওয়ার লস বলতে পারি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি প্লাস 25। ওকে, তো তাহলে আমি এরপর আর কিছু নেই, এরপর সহজ P1/P2 করে নাও। F1 প্লাস 25, F2 প্লাস 25। তাহলে P1 কত? P1 আমার বলেছে প্রথমে 1/P2 ইকুয়াল টু, প্রথমে F1 ছিল 50, তাহলে 50 প্লাস 25 মানে হচ্ছে 75, আর 60 প্লাস 25 মানে 85। তাহলে এখান থেকে তোমার P2 বেরিয়ে যাবে, কত আসবে? 1.13 কিলোওয়াট পার কিমি পার ফেজ। তার মানে অপশান ডি তোমার সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। For the transmission of a given amount of power, if the transmission voltage is increased, then the volume of the conductor material required, option কি আছে? Remain same, decrease, increase in proportion with the increase in voltage। কি বলেছে? একটা ট্রান্সমিশন লাইনে একটা পার্টিকুলার পাওয়ারের জন্য যদি আমি ভোল্টেজটাকে বাড়িয়ে দিই, তাহলে যে কন্ডাক্টরটা থাকবে সেই কন্ডাক্টরের মেটেরিয়ালের ভলিউমটা কমবে না বাড়বে, নাকি সেম থাকবে? তো ভোল্টেজ রিলেটেড উইথ ইনসুলেশন, ভোল্টেজ বাড়লে ইনসুলেশন বাড়ে, আর কারেন্টের রেটিংয়ের ওপর ডিপেন্ড করে এই তোমার কন্ডাক্টরের ভলিউম বা কন্ডাক্টরের ক্রস সেকশনটা। ঠিক আছে, তো ভোল্টেজ বাড়লে আমার সেম যদি অ্যামাউন্ট পাওয়ার থাকে, তাহলে ভোল্টেজ বাড়লে কারেন্টটা কম হবে। তো কারেন্ট যদি কম লাগে, তাহলে আমার মানে ভলিউমটা কী হবে? কমে যাবে। ঠিক আছে, অপশান বি, ডিক্রিজ। নেক্সট, ভোল্টেজ রেগুলেশন ডিউ টু দ্য ফেরান্টি এফেক্ট মে বি নেগেটিভ, পজিটিভ, জিরো, অল অফ দিস গিভেন অপশান।
অপশান এ, ফেরান্টি এফেক্টের জন্য ভোল্টেজ রেগুলেশনটা নেগেটিভ হয়। ফেরান্টি এফেক্ট মানে কি ছিল? ফেরান্টি এফেক্ট মানে কি? ফেরান্টি এফেক্ট ছিল হচ্ছে যে আমার রিসিভিং এন্ডের ভোল্টেজটা, একটা ট্রান্সমিশন লাইনের রিসিভিং এন্ডের ভোল্টেজটা যদি সেন্ডিং এন্ডের ভোল্টেজের থেকে বেশি হয়ে যায়, সেটা হচ্ছে ফেরান্টি এফেক্ট। তো এখানে ভোল্টেজ রেগুলেশনটা কীভাবে লেখা হয়? VR ইকুয়াল টু VS মাইনাস VR বাই VR। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে থাকে একটা ফ্যাক্টর থাকে VS বাই A, এটা নাও তুমি ধরতে পারো বা নাও পারো। তো এটা হচ্ছে রিসিভিং এন্ডের ভোল্টেজটা যদি বেশি হয় তাহলে কী হবে? রেগুলেশনটা আমার মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, এখানে কিছু পরপর অসিলেটার থেকে কোশ্চেন নিয়েছি, কারণ তোমাদের সিলেবাসে দেখলাম যে ওখানে একটা অসিলেটার পোর্শন আছে। ঠিক আছে, তো তাই আমি কিছু অসিলেটারের কোশ্চেন নিয়েছি, কারণ এর আগের মক সিজনগুলোতে অসিলেটারের কোশ্চেন নেওয়া হয়নি, তো সেই জন্য আমি এখানে অসিলেটারের কিছু MCQ কোশ্চেন নিয়েছি। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন কী আছে? ইন অ্যান LC অসিলেটার দ্য ফ্রিকোয়েন্সি অফ অসিলেটার ইজ ড্যাশ L or C। আচ্ছা, মানে ফ্রিকোয়েন্সিটা কী হয়? প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ, নাকি ডাইরেক্টলি প্রপোর্শনাল, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ভ্যালুজ অফ L or C, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ L or C। অপশান ডি, মানে ওমেগা ইকুয়াল টু 1/√LC। নেক্সট, কোয়ার্জ ক্রিস্টাল ইজ মোস্ট কমনলি ইউজড ইন ক্রিস্টাল অসিলেটার বিকজ, অপশানে কী কী আছে? ইট হ্যাজ সুপিরিয়র ইলেকট্রিক্যাল প্রপার্টিজ, ইট ইজ ইজিলি অ্যাভেলেবল, ইট ইজ কোয়াইট ইনএক্সপেন্সিভ, নান অফ দ্য অ্যাবাভ। অপশান এ, ইট হ্যাজ সুপিরিয়র ইলেকট্রিক্যাল প্রপার্টিজ। হার্টলে অসিলেটর ইজ কমনলি ইউজড ইন রেডিও রিসিভার, রেডিও ট্রান্সমিটার, টিভি রিসিভার, নান অফ দিস। কোন অপশানটা সঠিক হবে? রেডিও রিসিভার। নেক্সট, the crystal of oscillator frequency is very stable due to dash of the crystal, rigidity, vibration, low Q মানে quality factor, high quality factor। কি হবে? due to high quality factor, high Q। ঠিক আছে, নেক্সট, an oscillator produce dash oscillation, কি কি? damped oscillation, undamped, modulated, none of the above, undamped, অপশান বি। নেক্সট কোশ্চেনটা কী বলেছে? অ্যান LC অসিলেটার ক্যান নট বি ইউজ টু প্রডিউস ড্যাশ ফ্রিকোয়েন্সি, মানে একটা LC অসিলেটার এই নিচের চারটে অপশনের মধ্যে কোন ফ্রিকোয়েন্সিটা প্রডিউস করতে পারে না? অপশানে কী কী আছে? হাই ফ্রিকোয়েন্সি, অডিও ফ্রিকোয়েন্সি, ভেরি লো ফ্রিকোয়েন্সি, ভেরি হাই ফ্রিকোয়েন্সি। অপশান সি, ভেরি লো ফ্রিকোয়েন্সি LC অসিলেটার তৈরি করতে পারে না। নেক্সট, ইন এ ফেজ শিফট অসিলেটার উই ইউজ ড্যাশ RC সেকশন, কটা RC সেকশন ইউজ করি? 2, 3 নাকি 4? 3। ঠিক আছে, নেক্সট, an oscillator employs dash feedback, positive, negative, neither positive nor negative, data insufficient। অপশান এ, পজিটিভ। ঠিক আছে, দ্য সিগন্যাল জেনারেটর জেনারেলি ইউজড ইন দ্য ল্যাবরেটরিজ ইজ ড্যাশ অসিলেটর, উইনব্রিজ, হার্টলে, ক্রিস্টাল, ফেজ শিফট। অপশান এ, উইনব্রিজ অসিলেটর ইউজ করা হয়। ঠিক আছে, উইনব্রিজ। ওকে, দেখো কি বলেছে? এ সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার হোয়েন সাপ্লাইড উইথ 220 volt 50 Hz has eddy current loss of 50 watt. If the transformer is connected to a voltage of 330 volt 50 Hz, the eddy current loss will be, মানে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার আছে, সেটাকে যখন 220 ভোল্ট 50 Hz কানেক্ট করেছি তখন আমার এডি কারেন্ট লস হচ্ছে 50 ওয়াট। যদি সেটাকে 330 ভোল্টে কানেক্ট করি, ফ্রিকোয়েন্সিটা কিন্তু সেম আছে, তাহলে তখন এডি কারেন্ট লস কত হবে? তো ফার্স্ট এডি কারেন্ট লসের সূত্রটা কি? এডি কারেন্ট লসের সূত্রটা হচ্ছে KF² BM² T² ইন্টু ভি। ঠিক আছে, কেটা কি? কেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এডি কারেন্ট, বি হচ্ছে, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, বিএম হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, টি হচ্ছে থিকনেস। আচ্ছা, ভি মানে কি? এখানে ভি মানে হচ্ছে ভলিউম। আমরা আরেকটা জিনিস জানি, ফ্লাক্স ডেন্সিটি বিএম প্রপোর্শনাল টু হয় V/F। ঠিক আছে, তো জেনারেলি আমরা যে কোনো মেশিনের ক্ষেত্রে, মোটর হোক বা তোমার ট্রান্সফর্মার হোক, আমরা চাই যে V/F রেশিওটা যেন কনস্ট্যান্ট থাকে। কেন? V/F রেশিওটা কনস্ট্যান্ট থাকলে তবে আমার ফ্লাক্সটা কনস্ট্যান্ট থাকবে, নাহলে যদি আমি ফ্রিকোয়েন্সিকে কমাই তাহলে কিন্তু আমার ফ্লাক্সটা খুব রেটে বেড়ে যাবে। ফ্লাক্সটা বেড়ে গেলে কী হবে? কোডটা আমার স্যাচুরেট হয়ে যেতে পারে। কিন্তু তোমার তার জন্য এই কনস্ট্যান্টটা রাখার জন্য কী করতে হয়? ফ্রিকোয়েন্সিকে কমালে ভোল্টেজকেও কমাতে হয়। কিন্তু তোমার কোশ্চেনে আছে কি? দেখো, কোশ্চেনে আছে
ভোল্টেজটাকে আমি চেঞ্জ করছি 220 থেকে 330 করছি, কিন্তু ফ্রিকোয়েন্সিটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি এই ইকুয়েশনটাকে কীরকমভাবে লিখতে পারি, এডি কারেন্ট লস ইকুয়াল টু কে ইন্টু ফ্রিকোয়েন্সি স্কোয়ার, বিএম মানে হচ্ছে আমি এটাকে লিখছি ভি বাই এফ তার হোল স্কোয়ার ইন্টু টি স্কোয়ার ইন্টু ভলিউম। আচ্ছা, এই ভিটাকে এখন ছোটো করে দাও, ভলিউম, ঠিক আছে, নাহলে দুটো ভির মধ্যে একটা ভোল্টেজ আর একটা ভলিউমের মধ্যে গুলিয়ে যাবে। যদি আমার এটা কনস্ট্যান্ট থাকতো ভি বাই এফ রেশিও, তাহলে কী হতো, তাহলে হতো আমার এডি কারেন্ট এডি কারেন্ট লস প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি স্কোয়ার, ঠিক আছে। যেহেতু এটা কনস্ট্যান্ট নাই, কী হবে, এইটা যদি স্কোয়ার করে দিই, এইটা ভি স্কোয়ার হয়ে যাবে, এইটা মানে ভিটা স্কোয়ার হয়ে যাবে, আর এটা এফ স্কোয়ার হয়ে যাবে। আমি স্কোয়ারটা এখানে মুছে দিচ্ছি। তাহলে দেখো এই ফ্রিকোয়েন্সি আর এই ফ্রিকোয়েন্সি স্কোয়ারের সাথে কেটে যাবে। তাহলে আমি বলতে পারি যে এডি কারেন্ট লস প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। কখন? যখন তোমার ভি বাই এফটা নট কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্ট হতো, যদি ভি বাই, এটা জেনে রাখো, যদি ভি বাই এফটা কনস্ট্যান্ট হতো, মানে ভি বাই এফ রেশিওটা যদি কনস্ট্যান্ট হতো, তাহলে কী হতো, তাহলে এইটা কনস্ট্যান্ট হয়ে যেত, তখন আমার এডি কারেন্ট লসটা হতো প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি স্কোয়ার। ওকে, যাই হোক, আমাদের লাগবে এখানে সূত্র এইটা, ভোল্টেজের সাথে ভোল্টেজের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। তাহলে আমি যদি এখানে করি, এডি কারেন্ট লস প্রথমে কত ছিল, PE1 আর শেষে হয়েছে PE2, এটা কীরকম রিলেশন হবে, V1 বাই V2 তার হোল স্কোয়ার। আচ্ছা, V1 কত, V1 প্রথমে ছিল 220, আর V2 কত হয়েছে পরে 330 তার স্কোয়ার। ওকে, আচ্ছা, কেটে দিলাম। এটা হচ্ছে তোমার 2 এর 3, মানে তোমার হচ্ছে 4 এর 9। আচ্ছা, আর এখানে এডি কারেন্ট 1 যেটা PE1, এটা আমার বলে দেওয়া আছে 50, মানে 50 বাই PE2 ইকুয়াল টু 4/9। ওকে, তার 2 2 4, এটা হচ্ছে 25, ঠিক আছে। তার মানে PE2 ইকুয়াল টু আসছে তোমার 25 ইন্টু 9, 225/2, তার মানে কত আসবে এটা, 112.5 এরকম কিছু। হ্যাঁ, অপশান বি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলেছে, ইফ দ্য কারেন্ট সাপ্লাইড বাই দ্য সোর্স ইজ 5 অ্যাম্পিয়ার, হোয়াট উইল বি দ্য সোর্স ভোল্টেজ। ঠিক আছে, মানে এই কারেন্টটা বলছে 5 অ্যাম্পিয়ার, এটা যদি 5 অ্যাম্পিয়ার হয় তাহলে এই ভি এর ভ্যালুটা কত। আচ্ছা, ভি এর আমরা কীভাবে বের করবো, এই যে ভোল্টেজটা হবে, এই ভোল্টেজটা ইকুয়াল টু আমি যদি আই ইন্টু আর করে দিই, তাহলে সেটা পেয়ে যাব। তো এখানে আর কি হবে সেটাই হচ্ছে ব্যাপার, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমাকে বের করতে হবে এই সার্কিট থেকে। তো দেখো, এই যে সার্কিটটা রয়েছে এটা একটা ব্রিজ সার্কিট, ব্যালেন্স সার্কিট। ব্যালেন্স সার্কিট কেন বলছি, আমরা ব্যালেন্স সার্কিটে জানি P/Q ইকুয়াল টু R/S, যদি হয় তাহলে সেটাকে ব্যালেন্স বলে। তো দেখো এখানে কি আছে, P6 Q4, আর এদিকেও কি আছে, RA6 আর এসে হচ্ছে 4, তার মানে দুটো রেশিও করলে সেম এসে যাবে। তো যদি ব্যালেন্স হয় তখন এই মাঝখানের রেজিস্ট্যান্সটা দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, মানে ওই রেজিস্ট্যান্সটার এক্সিস্টেন্সই নেই, ঠিক আছে, মানে ওটাতে কোনো কারেন্ট ফ্লো করছে না। তার মানে ওই রেজিস্ট্যান্সটা যদি না থাকে তাহলে আমার সার্কিটটা কীরকম দাঁড়াবে, তাহলে আমার সার্কিটটা দাঁড়াবে শুধু আমার এই দিকের একটা ব্রাঞ্চ আর এই দিকে একটা ব্রাঞ্চ, মানে 6 4 10, দুদিকে 10 10 প্যারালাল আছে। তো 10 10 রেজিস্ট্যান্স যদি প্যারালাল থাকে তাদের ইকুইভ্যালেন্ট কত হবে, 10/2 মানে 5, মানে তোমার সার্কিটটা অ্যাকচুয়ালি শর্ট একদম আসছে, এদিকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে আর এখানে হচ্ছে 5 ওহম রেজিস্ট্যান্স। তাহলে কত হবে, 5 × 5 মানে 25, তাহলে সাপ্লাই ভোল্ট কত হবে, 25। ওকে, নেক্সট কোশ্চেন কী বলেছে, এ সিঙ্গেল ফেজ 111 ভোল্ট 50 ওয়াট সাপ্লাই ইজ কানেক্টেড টু এ কয়েল 200 টার্নস of a coil core assemble as shown in the given figure. Find the magnitude of maximum flux in the core. আচ্ছা, আমাকে বলেছে ম্যাক্সিমাম ফ্লাক্সটা বের করতে, মানে কী বের করতে হবে, φm। আমরা ইএমএফ এর ইন্ডিউসের সূত্রটা কি জানি, E ইকুয়াল টু 4.44 ফাই ইন্টু এফ ইন্টু φm ইন্টু এন মানে নাম্বার অফ টার্নস। তো এখানে নাম্বার অফ টার্নস কত বলেছে, আমি যদি সলিউশন করি, 4.44, ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার 50, আমাকে বের করতে হবে φm,
এন কত বলেছে, এন বলেছে 200, ওকে। আর ইটা কত হবে, ই বলেছে এইটা 111 ভোল্ট, মানে 111। তো এখান থেকে যদি আমি ফাইমটা বের করি, তাহলে ফাইম ইকুয়াল টু কত হচ্ছে, ফাইম ইকুয়াল টু হচ্ছে তোমার 111, নিচে হচ্ছে তোমার 4.44 ইন্টু 50, আর যদি 200কে গুণ করি তাহলে কত হবে, 10,000, 10,000, ঠিক আছে। তাহলে আর এটাকে যদি ওপরে তুলে দিই তাহলে হচ্ছে 100, এইটাতে তোমার কেটে গেল 4, এইটা হচ্ছে 25। আমার অপশানে দেখো সব মিলি ওয়েবার আছে, তার মানে মিলি ওয়েবার মানে 10⁻³ এখান থেকে আমি 3টে শূন্যকে নিলাম আর একটা শূন্যকে বাদ দিলাম, একটা শূন্য এখানে যদি হয়ে যায় তাহলে 2.5। অপশান ডি, বি তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এ ট্রান্সফর্মার রেটেড 5 kVA 400 volt by 200 volt 50 Hz has a leakage impedance Z equal to R plus JX refer to high voltage side. Its voltage regulation at full load will be maximum at a power factor of, voltage regulation মানে ম্যাক্সিমাম হবে কোন পাওয়ার ফ্যাক্টরে হয়, ল্যাগিংয়ে হবে, ল্যাগিং। এবার ল্যাগিং দুটো আছে, R/X R/Z, তো অপশান ডি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, R/Z। আর তোমার 0 ভোল্টেজ রেগুলেশন পাওয়া যায় লিডিংয়ের লোডের ক্ষেত্রে, ঠিক আছে। 3 রেজিস্ট্যান্স আর কানেক্টেড ইন প্যারালাল, টোটাল সার্কিট কারেন্ট ইজ 6 অ্যাম্পিয়ার, ইন্ডিভিজুয়াল কন্ডাক্টেন্স অফ ইচ প্যারালাল সার্কিট আর G1 ইকুয়াল টু 1 সিমেন্স, G2 3 সিমেন্স, G3 2 সিমেন্স, দেন দ্য কারেন্ট থ্রু G3 ইজ, খুব ভালো কোশ্চেন। দেখো কি হবে, আমার কাছে 3টে রেজিস্ট্যান্স আছে বলে দিয়েছে, 3টে প্যারালালে আছে, ওকে। এই একটা, এই একটা, এই একটা। কন্ডাক্টেন্সের ভ্যালু বলেছে, কন্ডাক্টেন্স মানে কি 1/রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্স এইটা যদি G1 মানে এইটা যদি 1 নম্বর রেজিস্ট্যান্স হয় ফার্স্টেরটা, তাহলে এর রেজিস্ট্যান্সের ভ্যালু 1, দ্বিতীয়টার কত ভ্যালু, G2 3 সিমেন্স বলেছে, তার মানে এর রেজিস্ট্যান্সের ভ্যালু 1/3। আচ্ছা, আর লাস্টেরটা কত বলেছে, 2 সিমেন্স, মানে এটা হচ্ছে 1/2 ওহম, ঠিক আছে। তাহলে আমাকে আর এখানে কত কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে 6 অ্যাম্পিয়ার। আমাকে কি বলেছে, কারেন্ট থ্রু G3 মানে হচ্ছে এই ব্রাঞ্চটা দিয়ে কত কারেন্ট যাচ্ছে আমাকে এটা বের করতে হবে। তো আমি যদি এই দুটোকে ইকুইভ্যালেন্ট করে দিই, এই দুটো রেজিস্ট্যান্সকে, তারপর আমি কারেন্ট ডিভিশন রুল ইউজ করে দেবো। তো এই দুটোকে যদি ইকুইভ্যালেন্ট করি কী হবে, 1 × 1/3 বাই 1 + 1/3, মানে কত দাঁড়াবে, এটা হবে তোমার 4 × 3, তো 3 কেটে যাবে, ইকুইভ্যালেন্টটা হবে তোমার 1/4, মানে এই দুটো রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট হচ্ছে 1/4, আর এইটা হচ্ছে তোমার হাফ, ইট ইজ 1/4 ওহম, এটা হচ্ছে হাফ। টোটাল কারেন্ট কত, 6 অ্যাম্পিয়ার। আমাকে বলেছে এই দিক দিয়ে কত কারেন্ট যাবে, এটা হচ্ছে আই ইকুয়াল টু কী হবে, যেই ব্রাঞ্চটা থ্রু দিয়ে কারেন্ট যাবে তার অপর ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের ভ্যালু, মানে 1/4 বাই টোটাল রেজিস্ট্যান্স 1/4 প্লাস 1/2 ইন্টু টোটাল কারেন্ট 6। টোটাল কারেন্ট যদি 6 হয় তার মানে তোমার এটা আসছে 1/4, আর এটা হচ্ছে 3/4, আর 4 কেটে যাচ্ছে, তার মানে আসছে 6/3, মানে 2 অ্যাম্পিয়ার। অপশান ডি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন ছিল। ইন ট্রান্সফর্মার মিনিমাম ভোল্টেজ রেগুলেশন অকার্স হোয়েন দ্য পাওয়ার ফ্যাক্টর অফ লোড ইজ লিডিং, এই বললাম লিডিংয়েতে আমরা মিনিমাম বা 0 ভোল্টেজ রেগুলেশন পাবো, আর ম্যাক্সিমাম ভোল্টেজ রেগুলেশন কোথায় হয়, ল্যাগিংয়ের ক্ষেত্রে। নেক্সট, ইন দ্য গিভেন সার্কিট ফাইন্ড দ্য কারেন্ট আই ইন দি 3 কিলো ওহম রেজিস্টার অ্যাট টাইম t ইকুয়াল টু 2 সেকেন্ড। আচ্ছা, তোমরা সার্কিটটা একটু ভালো করে দেখো, কি বলেছে, t ইকুয়াল টু 2 সেকেন্ডে এই সার্কিটের থ্রু এই যে 3K এই 3 কিলো ওহম রেজিস্টারের থ্রু দিয়ে কত কারেন্ট যাচ্ছে। তো এখানে দেখার হচ্ছে সুইচগুলো, দেখো এই সুইচটা বলেছে যে 5 সেকেন্ড পরে এটা অন হবে, মানে 5 সেকেন্ডে অন হবে, পরে নয়, 5 সেকেন্ডে এটা মানে ক্লোজ হবে। আর এই নেক্সট সুইচটা যেটা আছে এটা হচ্ছে 3 সেকেন্ড পরে এটা ওপেন হবে।
ঠিক আছে, মানে এই সুইচটা এখন ক্লোজ হয়নি, ওপেন আছে, আফটার 5 সেকেন্ড এটা ক্লোজ হবে, আর এটা হচ্ছে 3 সেকেন্ড পরে ওপেন হবে। আমাকে কখন বের করতে বলেছে 2 সেকেন্ডের তে আমার কত কারেন্ট যাবে, তার মানে সার্কিটটা কী হবে 2 সেকেন্ড মানে কি, তখন তো এইটা অন হচ্ছে না বা ক্লোজ হচ্ছে না, তার মানে এই দিকের পার্টটা থাকছে না, লেফট সাইডের পার্টটা থাকবে না, শুধু থাকবে এই দিকে 6 ভোল্ট আর এদিকের হচ্ছে 3K। ঠিক আছে, তার মানে কত হবে 6/3 মানে 2 মিলি অ্যাম্পিয়ার। অপশান বি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা কোশ্চেনটা যদি কেউ ভুল করে দুটোকেই অন করে দেয়, দুটো সুইচকে, তাহলেও কিন্তু তোমার অ্যান্সার ঠিকই চলে আসবে, কারণ এখানে 12 আর এখানে 6, যদিও রং প্রসেস, ইটস রং প্রসেস। ঠিক আছে, আর তার মানে 12 - 6 মানে 6, সেই 6/3 করলে তোমার 2ই আসবে, কিন্তু ওটা কিন্তু সঠিক অ্যান্সার নয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি t = 2 সেকেন্ড বলেছে, তার মানে হচ্ছে এই সুইচটা এখন আমার ক্লোজ হয়নি, মানে এই সুইচটা এখন ওপেন আছে। নেক্সট বলেছে টু কনস্ট্রাক্ট দ্য ডুয়াল অফ এ 4 মেশ নেটওয়ার্ক হাউ মেনি নোডস আর রিকোয়ার্ড। অপশানে কী আছে 4, 2, 3, 5। কোশ্চেনটা দেখতে ছোট হলেও কোশ্চেনটা কিন্তু খুব একটা সহজ বা ইজি নয়। ঠিক আছে, ইজি 4 মেশ নেটওয়ার্ক মানে কি, আমার 4টে কেভিএল, 4টে মেশ আছে মানে 4টে কেভিএল আমার ইকুয়েশন হবে। ঠিক আছে, তার মানে আমি এটাকে লিখতে পারি বি মাইনাস এন প্লাস 1 ইকুয়াল টু 4, মানে বি মাইনাস এন ইকুয়াল টু 3, বা আমি এটাকে লিখতে পারি যে বি ইকুয়াল টু এন প্লাস 3। ঠিক আছে, বি মানে কি ব্রাঞ্চ, এন মানে নোড। ঠিক আছে, আর ফর ডুয়ালিটি অফ টু নেটওয়ার্ক, এখানে কি বলেছে দুটো দ্য ডুয়েল অফ 4 মেশ। ওকে, ফর ডুয়ালিটি অফ টু নেটওয়ার্কস একটা কন্ডিশন আছে, যেটা হচ্ছে একটা নেটওয়ার্কের মেশ ইকুয়েশন ইকুয়াল টু নোডাল ইকুয়েশন অফ আদার। মানে এই কন্ডিশনটা এরকম, মেশ ইকুয়েশন অফ ওয়ান নেটওয়ার্ক ইকুয়াল টু নোডাল ইকুয়েশন অফ আদার। তাহলে এটাকে আমি কী লিখতে পারি, এটাকে লিখতে পারি মেশ ইকুয়েশন মানে যেটা আমরা পেয়েছি বি মাইনাস এন প্লাস 1, আর এখানে যে নোডাল ইকুয়েশন কটা হবে, যতগুলো আমার নোড থাকবে তার থেকে একটা কম, মানে n-1। তাহলে এখান থেকে তুমি যদি দুটো রিলেশন বের করো, কি আসবে তোমার n ইকুয়াল টু আসছে বি প্লাস 2/2। এরপর তুমি একটা কাজ করো, বি এর জায়গায় এখানে n দিয়ে রিপ্লেস করে দাও, n প্লাস 5/2। তাহলে দেখো তোমার এখান থেকে n এসে যাবে 5, মানে নাম্বার অফ নোডস কতগুলো লাগবে, নাম্বার অফ নোডস লাগবে আমার 5টা। ওকে, নেক্সট কোশ্চেন, এ রেজিস্টার ইজ কালার কোড উইথ ব্লু, গ্রে, অরেঞ্জ অ্যান্ড সিলভার ব্যান্ড, ফাইন্ড দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমাকে বের করতে বলেছে। তো আমাদের এই কালার কোডগুলো মনে রাখার জন্য একটা ট্রিক্স ছিল, তোমরা যদি পড়ে থাকো তো জানতে পারবে। বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ ভেরি গুড ওয়াইফ, মানে বিবি রয় মানে প্রথমের বিটা কি, প্রথমের বিটা হচ্ছে ব্ল্যাক, তারপরের বিটা হচ্ছে ব্রাউন, বিবি রয়, আর হচ্ছে রেড, বিবি রয় অফ, ও হচ্ছে অরেঞ্জ, গ্রেট ব্রিটেন ভ্যালু, তারপরে অরেঞ্জের পরে থাকে ও এফ, এখানে দুটো আছে, হ্যাঁ একটা অরেঞ্জ, তারপরে থাকে তোমার হচ্ছে ইয়েলো, বিবি রয় অফ গ্রেট মানে হচ্ছে তোমার গ্রিন, বিবি রয় অফ গ্রেট ব্রিটেন মানে হচ্ছে ব্লু, হ্যাজ ভেরি গুড, ভেরি গুড মানে ভি হচ্ছে ভায়োলেট, গুড মানে হচ্ছে গ্রে, ওয়াইট মানে হোয়াইট। নাম্বারগুলো কীভাবে থাকে, ব্ল্যাক হচ্ছে 0, ব্ল্যাক হচ্ছে 0, ব্রাউন 1, রেড 2, অরেঞ্জ 3, ইয়েলো 4, গ্রিন 5, ব্লু 6, ভায়োলেট হচ্ছে 7, গ্রে 8, আর হোয়াইট কত হবে, হোয়াইট হবে তোমার 9। তো অপশানগুলো দেখো, অপশানগুলো
দেখে তোমরা কোশ্চেনটা পাও কিনা দেখো। আমার প্রথমে ব্যান্ডটা কি বলেছে, প্রথমের ব্যান্ডটা হচ্ছে ব্লু, ব্লু মানে আমার আসছে 6। আচ্ছা 6 দিয়ে দুটো অ্যান্সার আছে, 6 দিয়ে দুটো অ্যান্সার, দুটোই 68,000, এটাও 68,000, মানে এ আর সি এর মধ্যে হবে। আমাকে টলারেন্সটা দেখতে হবে, টলারেন্স কোনটা, সিলভার ব্যান্ড। দেখো টলারেন্সের মেনলি 3 রকমের হয়। একটা যদি গোল্ড থাকে টলারেন্সে তাহলে সেটা হয় তোমার ±5%। যদি সিলভার থাকে তাহলে হয় ±10% টলারেন্স। আর যদি তোমার কিছুই কোনো কালার না থাকে মানে নো কালার, তাহলে হচ্ছে ±20%। ঠিক আছে, তার মানে কোন অপশানটা সঠিক হবে, অপশান সি। এখন তোমাদের মনে হতে পারে যে স্যার 68,000 কী করে হয়ে গেল। ঠিক আছে, দেখো নেক্সট কোডটা কী ছিল, ব্লু এর পর ছিল গ্রে। ঠিক আছে, গ্রে মানে কত দেখো, গ্রে মানে হচ্ছে 8, মানে ফার্স্ট কোড ছিল 6, তারপরে ছিল 8, মানে হয়ে গেল 68। আচ্ছা থার্ড যেই ব্যান্ডটা থাকে সেটা কী হয়, মাল্টিপ্লায়ার। থার্ড ব্যান্ডটা কী ছিল, অরেঞ্জ কী ছিল, অরেঞ্জ হচ্ছে 3, মানে 10 মাল্টিপ্লায়ার কত হবে, 10⁻3। তার মানে কত হচ্ছে 68,000 হয়ে গেল ইন্টু টলারেন্সটা এখানে সিলভার বলেছে মানে 10%। ওকে নেক্সট, if two unit charge are separated in air by a distance of 1 meter, the force exerted between them will be। তো এই ফোর্সের সূত্রটা কি, কুলম্বস ল থেকে আমরা ফোর্সের সূত্রটা পাই, F = 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। তো এখানে Q1 Q2 কী বলেছে, দুটোই হচ্ছে ইউনিট চার্জ মানে 1 Q1 এর ভ্যালুও 1 আর Q2 এর ভ্যালুও 1, মানে 4πε0 ইন্টু 1, আর ডিস্টেন্স কত বলেছে 1 মিটার, তার মানে r² = 1। তাহলে আমার F = কী হচ্ছে 1/4πε0। তো 4πε0 ভ্যালু কত হয়, 9 ইন্টু 10⁹ নিউটন, মানে অপশান সি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ওকে নেক্সট কোশ্চেন, দ্য রিলেটিভ পারমিয়াবিলিটি ইজ লেস দ্যান 1 ইন কেস অফ। রিলেটিভ পারমিয়াবিলিটি 1-এর থেকে কম হয় কার ক্ষেত্রে, ডাইম্যাগনেটিক নন ফেরাস মেটেরিয়াল, ফেরোম্যাগনেটিক, ফেরাইটস। অপশান এ ডাইম্যাগনেটিকের ক্ষেত্রে আমার রিলেটিভ পারমিয়াবিলিটি লেস দ্যান 1 হয়। আচ্ছা গ্রেটার দ্যান 1 কার ক্ষেত্রে হয়, গ্রেটার দ্যান 1 হয় প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে। ওকে, আর ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে ভেরি ভেরি গ্রেটার দ্যান 1 হয়। ফেরোম্যাগনেটিক হচ্ছে ভেরি ভেরি গ্রেটার দ্যান 1, প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল হচ্ছে গ্রেটার দ্যান 1, আর ডাইম্যাগনেটিক মেটেরিয়াল হচ্ছে লেস দ্যান 1। ওকে নেক্সট, এ রেজিস্ট্যান্স মেজারমেন্ট রিডিং 68.0 ওহম, দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার ইন দ্য রিডিং। আচ্ছা এটা খুব ভালো কোশ্চেনটা অনেকে হয়তো বুঝতেই পারেন না। ঠিক আছে, বলছে একটা রেজিস্ট্যান্স মেজারমেন্ট, রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 68.0, এই 0.0টাও এখানে ভ্যালু আছে। ঠিক আছে, মানে এই কোশ্চেনেতে দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স ইন দ্য রিডিং, মানে আমাকে যখন কোনো ডিজিটাল মিটার এই রিডিংটা শো করবে তো সেখানে ফিগার কটা ফিগার হবে, দেখো 6-এর জন্য একটা ফিগার, 8-এর জন্য একটা ফিগার, আর 0-এর জন্য একটা ফিগার, মানে কটা, 3টে। ওকে নেক্সট, the potential inside a charged hollow sphere is dash 0, same as that on the surface, less than that of the surface, none of this, option B same হবে। ওকে নেক্সট, what is the angle between in degrees the plane of two moving coil of a dynamometer type 3-phase power factor meter। আচ্ছা কি বলেছে যে 3-phase পাওয়ার ফ্যাক্টর মিটারের দুটো যে মুভিং কয়েল আছে ডাইনামোমিটারের তার মধ্যে অ্যাঙ্গেল কত হবে, কি কি আছে, 0, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120, অপশান ডি 120। নেক্সট, ইফ দ্য কারেন্ট থ্রু এ মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট ইজ ইনক্রিজড বাই 20%, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজড ইন দ্য ডিফ্লেকশন টর্ক। কার ক্ষেত্রে বলেছে, মুভিং আয়রন। ঠিক আছে, তো মুভিং আয়রনের ডিফ্লেক্টিং টর্ক কী হয়, টিডি প্রপোর্শনাল টু I² হয়, বা যদি সূত্রটা বলো টিডি = 1/2 I² dm/dθ হয়। ওকে, তো আমার এখানে অতটা লাগবে না, আমার শুধু কারেন্টের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল এটা জানলেই হবে। আমার বলছে যদি আমার কারেন্টটা 20% ইনক্রিজ হয়, মানে প্রথমে সাপোজ কারেন্ট ছিল 100, এখন হয়ে গেছে 20% ইনক্রিজ, মানে 120,
তার মানে টিডি নেক্সট আমি 2 বলছি, টিডি 2 কত হচ্ছে, কারেন্টটা বেড়ে কত হচ্ছে 1.2, 20% বাড়ছে, ঠিক আছে। তো ইন্টু আই, মানে এইটা I1 বলি, এটা ফার্স্ট কেস, এটা সেকেন্ড কেস, I1 তার স্কোয়ার, ঠিক আছে। তার মানে কত আসছে 12 12 144, 1.44 ইন্টু I1 তার স্কোয়ার। ওকে, তার মানে কতটা বাড়ছে, আমার ওয়ানটা হচ্ছে একদম আগে ছিল 1, এখানে কারেন্টের ভ্যালু 1 ছিল, এখানে কত হয়েছে 0.44 বেড়েছে, মানে 44% আমার ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। নেক্সট, ignoring the effect of armature reaction, if the excitation of synchronous motor running with the constant load is increased, the torque angle must be। তো একটা সিঙ্ক্রোনাস মোটরের যদি কনস্ট্যান্ট লোডেতে আমি তার এক্সাইটেশনটাকে যদি বাড়াই, তাহলে তার টর্ক অ্যাঙ্গেলটা কী হবে, টর্ক অ্যাঙ্গেলটা আস্তে আস্তে কমতে থাকবে, ডিক্রিজ করবে, ঠিক আছে। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, দ্য চেঞ্জ ইন রেজিস্ট্যান্স অফ অ্যান ইলেকট্রিক্যাল স্ট্রেন গেজ উইথ এ গজ ফ্যাক্টর অফ 2.0 অ্যান্ড রেজিস্ট্যান্স অফ 50 ওহম when subjected to a strain of 0.01 ইজ। আমাকে রেজিস্ট্যান্সের চেঞ্জটা বের করতে বলেছে। আচ্ছা, গজ ফ্যাক্টর মানে কি, গজ ফ্যাক্টর দেখো, এই কোশ্চেন আমি এর আগেও একটা মক সিজনের কোশ্চেনেতে ছিল। চেঞ্জ অফ রেজিস্ট্যান্স মানে ডেল আর বাই আর ইকুয়াল টু ডেল এল, লেন্থের যেই চেঞ্জটা হচ্ছে এল, ডেল এল বাই টোটাল এল, এইটা হচ্ছে আমার স্ট্রেন, ঠিক আছে। তাহলে আমার এখানে গজ ফ্যাক্টরের ভ্যালু কত বলে দিয়েছে, গজ ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে 2, মানে 2 ইকুয়াল টু রেজিস্ট্যান্স আমাকে বের করতে বলেছে চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, মানে ডেল আরটা বের করতে হবে। তাহলে ডেল আর বাই আর, টোটাল রেজিস্ট্যান্সের ভ্যালু কত 50, বাই এই যে ডেল এল বাই এল, এইটাই হচ্ছে আমার স্ট্রেন এপসাইলন 0.01, সরি 0.1, দুটো জিরো আছে। আচ্ছা, তাহলে আমি এখানে ডেল আরটা কী লিখতে পারি, ডেল আর ইকুয়াল টু লিখতে পারি 2 ইন্টু 50 ইন্টু 0.01, মানে 100 ইন্টু 0.01, সরি এখানে আর একটা জিরো ছিল 1, তার মানে 100 দিয়ে গুণ করলে দুটো ঘর সরে যাবে, মানে 0.1 তোমার অ্যান্সার হবে, ঠিক আছে। অপশান এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। নেক্সট, পারফেক্ট রিপ্রডিউসিবিলিটি means the instrument has no drift, high accuracy, maximum drift, মিনিমাম অ্যাকিউরেসি। অপশান এ নো ড্রিফট। আচ্ছা, ড্রিফট মানে কি, ড্রিফট মানে হচ্ছে ধরো কোনো একটা ইনস্ট্রুমেন্টে আমি ইনপুট দিলাম না, কিন্তু সে কিছু আউটপুট দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এই যে এররটা, এইটাকে বলে ড্রিফট। এটা 2-3 রকমের হয়, জিরো ড্রিফট, স্প্যান ড্রিফট, ঠিক আছে। তো পারফেক্ট রিপ্রডিউসিবিলিটি মানে হচ্ছে নো ড্রিফট। ওকে, নেক্সট কোশ্চেন, ডিটারমাইন দ্য পিচ ফ্যাক্টর ফর ওয়াইন্ডিং 36 স্টেটার স্লট 4 পোল কয়েল স্প্যান 1 to 8। ওকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, ঠিক আছে। দেখো, আমাকে পিচ ফ্যাক্টর বের করতে বলেছে, মানে এটা শর্ট পিচ ওয়াইন্ডিং। আমাকে বলেছে যে স্টেটারেতে 36টা স্লট আছে, 4টে পোল আছে, আর এই যে কয়েল স্প্যানটা, মানে এই কয়েলটা যদি স্টার্টিংটা যদি আমার 1 নম্বরে হয়, মানে 1 নম্বর স্লট থেকে হয়, এটা শেষ হচ্ছে 8-এ, ঠিক আছে। শর্ট পিচ করা আছে, কিন্তু এটা যদি ফুল পিচ করি, ফুল পিচটা 8-এ না হয়ে হয়তো অন্য কোথাও হবে, 10-এ হতে পারে, ঠিক আছে, 9 হতে পারে, 11 হতে পারে, আই ডোন্ট নো। এইটা হচ্ছে আমার কয়েল স্প্যান। আমাকে তাহলে কয়েল স্প্যান কত, 8 - 1, কয়েল স্প্যান হচ্ছে 7, সিএস লিখছি, কয়েল স্প্যান 7। আচ্ছা, আমার 36টা স্লট আছে, 4টে পোল আছে, তাহলে পার পোলে তো কত হচ্ছে, মানে স্লট পার পোল হচ্ছে 36/4, মানে 9। মানে ভালো করে বুঝবে, একটা পোলের আন্ডারে আমি যদি ছবি একটু ড্র করতে চাই, ধরো 4টে পোল আছে, তো তার আমি এই একটা পোল নিচ্ছি, এটা নর্থ পোল কি সাউথ পোল যাই হোক, এই পোলের আন্ডারে আমার স্টেটারের মোট 9খানা স্লট আছে। আমি ছোট ছোট করে ড্র করার চেষ্টা করছি, যদি তোমরা বুঝতে পারো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, এটা 9 নম্বর পোল, ঠিক আছে। তাহলে একটা পোলের আন্ডারে 9টা করে স্লট পড়ছে। আমার কয়েল স্প্যান কত, কয়েল স্প্যান হচ্ছে 7, তাহলে
আনইউজড স্লট তোমার কতগুলো থাকছে, তাহলে আমার আনইউজড স্লট কত থাকছে, আনইউজড স্লট 9 - 7 মানে 2। ঠিক আছে, তার মানে আমার ফুল পিচ যদি হতো তাহলে আমার মানে আমার কয়েল স্প্যানটা হতো 9, মানে 1 থেকে 10-এ আসতো, মানে 1 নম্বর থেকে স্টার্ট হয়ে 10 নম্বর স্লটে আসতো। ওকে, কিন্তু আমার এখানে কয়েল স্প্যান কত আসছে, 7। তো একটা পোল মানে কত ডিগ্রি, আমি যদি ইলেকট্রিক্যালি ভাবি 180 ডিগ্রি, তাহলে আলফা কত হবে, আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি ইন্টু 2/9। ঠিক আছে, মানে কত আসছে, 9 × 18 মানে 40 ডিগ্রি। ঠিক আছে, এটা আলফা বা এপসাইলন, যেই শর্ট পিচ অ্যাঙ্গেলটা ধরতে পারো, জেনারেলি এপসাইলন দিয়ে দেখানো হয়, তোমাদের বইতে থাকে, আর কোথাও কোথাও আলফাও দেওয়া থাকে, এপসাইলন। তো পিচ ফ্যাক্টর কী হয়, পিচ ফ্যাক্টর কেপি ইকুয়াল টু কস ε/2। তার মানে কত হচ্ছে, কস 40/2 মানে 20 ডিগ্রি, কস 20 ডিগ্রি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ওকে, এটাকে তুমি আরেকটু অন্য হিসাবেও করতে পারতে। দেখো কীরকম হিসাব করতে, এখানে তো আমি বলেছি স্লট পার পোল 9টা। আচ্ছা, তার মানে একটা পোল মানে হচ্ছে, একটা পোল কত ডিগ্রি কভার করে, 0 থেকে 180 ডিগ্রি, বা যাই হোক মানে 180 ডিগ্রি স্প্যানকে ও কমপ্লিট করে। তাহলে যদি 9টা আমার স্লট থাকে, তাহলে একটা স্লটের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে, 180/9 মানে 20 ডিগ্রি। ঠিক আছে, তো 20 যদি হয়, আমার কটা আনইউজড পোল থাকছে, দুটো আনইউজড পোল থাকছে। দুটো আনইউজড পোল মানে আমার 9টার মধ্যে 7টা কয়েল স্প্যান 7 ইউজ হয়ে গেছে, 2 বাকি আছে। তার মানে দুটো হলে কত হবে, 20 × 2 40 ডিগ্রি, মানে এপসাইলনের ভ্যালুটা হচ্ছে 40। তুমি 40 আসবে, তুমি যে কোনোভাবে করতে পারো, আমি যেটা এখানে করে দেখিয়েছি এটাও করতে পারো, বা তুমি স্লট অ্যাঙ্গেল ধরে করেও করতে পারো। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন কী বলেছে, দ্য ভোল্টেজ রেগুলেশন অফ অ্যান অল্টারনেটর হ্যাভিং 0.75 leading power factor load, no load induced EMF is E equal to দেওয়া আছে 2400 ভোল্ট অ্যান্ড রেটেড টার্মিনাল ভোল্টেজ ভি রেটেড ইকুয়াল টু আছে 3000 মানে 3000। আচ্ছা, আমাকে রেগুলেশনটা বের করতে বলেছে। তো ভোল্টেজ রেগুলেশন কী হয়, ভোল্টেজ রেগুলেশন হয় নো লোড ভোল্টেজ ফুল লোড ভোল্টেজ বাই ভি রেটেড। ঠিক আছে, এখানে VR, তার মানে কত হচ্ছে, এখানে মাইনাস এসে যাচ্ছে, দেখো 2400 - 3000 মানে 600, আর নিচেতে কত আসছে, নিচেতে আসছে তোমার ভি রেটের মানে 3000। তার মানে 2 শূন্য কেটে গেল, 1/5, এটা ইন্টু 100% মানে ইন্টু 100, তাহলে কত হবে, 20 - 20। অপশান সি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ওকে, তো এটাই ছিল এই ভিডিওর শেষ কোশ্চেন। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। পরীক্ষা খুব কাছে চলে এসেছে, তোমরা প্রিপারেশান করতে থাকো, আমি চেষ্টা করছি আরও একটা ভিডিও দেওয়ার। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই একটা লাইক করে দেবে, আর অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, বেস্ট অফ লাক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি।